দেখা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশগুলোই ট্রাম্পের ওপর ভরসা হারাচ্ছেন। আমি পরের গ্রাফিক্স প্লেটটাতে যাই। এই যে আমি এখানে রয়েছে, ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের শীর্ষ সরবরাহকারী। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না যে ভারতে অ্যাপেলের নির্মাণ যেন না করেন টিম কুক, তাকে কিছুদিন আগেই বলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে এই যে চীন, ভিয়েতনাম, ভারত এবং অন্যান্যরা, আমরা যদি একটা ট্যালি করি 2024 সালের সেকেন্ড কোয়ার্টার এবং 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে, মানে 2024-এর সেকেন্ড কোয়ার্টার আর 2025-এর সেকেন্ড কোয়ার্টার, এই যে দেখা যাচ্ছে যে ভারতে 44%, যেটা 2024 সালে ছিল হচ্ছে ভারতে 13%, চায়নাতে ছিল 61%, 24% ছিল ভিয়েতনামের। সেটা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 44% হচ্ছে ইন্ডিয়া, 30% চায়না, 25% হচ্ছে ভিয়েতনাম আর 2% অন্যান্য। অর্থাৎ ভারতেই যে স্মার্টফোন সব থেকে বেশি উৎপন্ন হচ্ছে এবং সেটা যাচ্ছে ইউএসএতে, এই ছবিটা দেখে সেটা পরিষ্কার। কোথাও কি এজন্য ডোনাল্ড ট্রাম্পের বড্ড গোসা? দেখুন, ওনার ভগ্নদশা কি কারণে আসছে না আসছে এটার ব্যাপারে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এই ধরনের মানুষ সাধারণত খুব নেগেটিভ হয়। এই ধরনের মানুষের মানসিকতাটা কি দিকে যাচ্ছে আমার ঠিক বলাটা, আমার পক্ষে এত দূর থেকে বলাটা খুব অসম্ভবই ধরতে পারে। তবে ভারতবর্ষ টেকনোলজিক্যাল সাপোর্ট শুধু দেয় তা নয়, রিসার্চ সাপোর্ট দেয়, সেমিকন্ডাক্টরসের সাপোর্ট দেয়। একটা স্মার্টফোনের পিছনে যেরকম টেকনোলজিক্যাল আপগ্রেডেশনটা একটা বড়সড় ফ্যাক্টর, সেরকম ভাবে অনেক রকম ভাবে তারা নিজেদেরকে লাইন আপ করার চেষ্টা করতে পারে। এবং সেইটাকে বুঝতে গেলে একটা কথা বুঝতেই হবে যে কোথাও গিয়ে একটা ডোনাল্ড ট্রাম্প যেটা বুঝতে পারছে না সেটা হলো যে ভারতবর্ষের কনজাম্পশন যেমন বড়, ভারতবর্ষের ম্যানুফ্যাকচারিং সাপোর্টও ততটাই বড়, ভারতবর্ষের লিগাল এক্সিস্টেন্সও ততটা বড় যে তারা কিভাবে মানুষজনকে সাপ্লাই করছে ফর দ্য ডেভেলপমেন্ট। এবার এই যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, এই যে টেকনোলজিক্যাল সাপোর্ট, এই যে লেবার সাপোর্ট, এই 3-4টে ছাতার তলায় তৈরি যে সাপোর্ট গুলো আছে সেটা কিন্তু একদিনে তৈরি হয় না। বা এই কালচার অফ সাপোর্ট এন্ড কালচার অফ ওয়ার্কিং ফর ডেফিনিট কজ, এটাও একদিনে তৈরি হয় না। আজকে যদি মনে করেন যে ট্রাম্প ভারত চ্যুত ভাবে ভাববেন, তাহলে একটা কথা দয়া করে শোনাটা খুব দরকার ট্রাম্পের পক্ষে, সেটা হলো একদিনে এত বড় সিস্টেমটা রিপ্লেস করা যায় না। ঠিক। আমি এই যে একটা একজনের আরেকজনের ওপর এই যে নির্ভরশীলতা, এর পরের গ্রাফিক্স প্লেটটা দেখলে সব থেকে ভালো বোঝা যাবে সেটা। মানে যখন যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছিল, তখন রাশিয়ার যে জীবাশ্ম জ্বালানির তার সবথেকে বড় ক্রেতা কারা, সেইটা এই গ্রাফিক্স প্লেটের মধ্যে আমরা দেখিয়েছি। তার মধ্যে কি কি রয়েছে? তেল রয়েছে, কয়লা রয়েছে এবং গ্যাস রয়েছে। দেখুন, প্রথম হচ্ছে চায়না। চায়না সব থেকে বেশি কিনেছে, তারপরে কিনেছে ভারত, তারপর তুরস্ক। এই যে দেশগুলো, এবং তারপরে রয়েছে ইইউ, ব্রাজিল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব। মানে এই যে সংখ্যাটা, চীন এবং ভারত, যেখানে পপুলেশন যে দুটো দেশের সব থেকে বেশি, তারা এই যুদ্ধকালীন অবস্থাতেও রাশিয়ার জীবাশ্ম জ্বালানি কিন্তু কিনেছে। এবং এই যে নির্ভরশীলতাটা, কোনোভাবেই এটা রণেভঙ্গ যেন না হয় সেটার চেষ্টা কিন্তু এরা করে গেছে। রাশিয়ার কাছ থেকে যেমন চীন কিনেছে, তেমনি ভারতও কিনেছে। এই যে পারস্পরিক নির্ভরশীলতা, এটা কিন্তু এরা চালিয়ে গেছে। দেখুন, একটা মানে যে কোনো লোকের সাথে কেউ তো হাত ধরে সিনেমা দেখতে যায় না, সেরকম যে কোনো মানুষের সাথেই সম্পর্ক তৈরি করা যায় না। হাই হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ, হাসি হেসে আমরা বাড়ি ফিরে গেলাম। দিনের শেষে বিপদের সাথীকে কিন্তু কারুর হাত ছাড়া উচিত না আইডিয়ালি। আর বিপদের সাথীকে সাথে নিয়েই আগামীর রূপরেখা তৈরি করাটাই হচ্ছে একটা যে কোনো কূটনৈতিক মানসিকতার একটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ দিক হওয়া উচিত। সেদিক দিয়ে দেখতে গেলে ভারতবর্ষ সর্বদাই যেটা চেষ্টা করে এসছে, বা ভারতবর্ষ সর্বদাই যে চেষ্টাটা চালিয়ে গেছে, সেই চেষ্টাটা হচ্ছে রাশিয়ার সাথে একটা স্টেবল রিলেশনশিপ রাখা। এবং রাশিয়া যেহেতু এই ট্রাস্ট ফ্যাক্টরটা কোনোদিন ভাঙেনি, সেই 40 ফ্লিট ডিপ্লোমেসি বলুন, কিংবা পরবর্তীকালে রাশিয়া যেভাবে বারংবার ভারতকে সাপোর্ট দিয়ে গেছে লজিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি, এবং দিনের পর দিন রাশিয়া যেরকম বুঝিয়ে গেছে যে উই স্ট্যান্ড বাই ইউ ফর এ কজ, এবং সেটাকে শুধুমাত্র একটা ফরম্যাট অফ বিজনেস দিয়ে দাঁড়িপাল্লায় ফেললে চলবে না, যে ইট ইজ অনলি অ্যাবাউট অয়েল। এটা তেলের থেকে অনেকটা এগিয়ে, অনেক রকমের ব্যবসা এবং অনেক রকমের সম্পর্ক সাথে জড়িত। এবং এই বিপদের দিনের সাথীকে কোনোদিনই ভারতবর্ষ ছেড়ে চলে যাবে না।
বা ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার মানসিকতাকে প্রশ্রয় দেবে না। ডোনাল্ড ট্রাম্প যেহেতু সুবিধার জন্য লোকের সাথে মিশে অভ্যস্ত, ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিশ্বাস ভাঙাটাকেই এক ধরনের রাজনৈতিক চেতনা হিসাবে ভাবেন, তার জন্য উনি মনে করেন এবং উনি চান যে বাধ্য করবেন বাকি পৃথিবীটাকে মনে করাতে যে এইভাবেই ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু উনি যে বাস্তবটা জানেন না, এর বাইরে গিয়েও একটা রাজনৈতিক পরিমণ্ডল আছে যেখানে মানুষজন সুস্থ মানসিকতাকে এন্ডর্স করে, এবং ভারতবর্ষ সেই জন্যই আজকেও পৃথিবীর ডেটে শ্রেষ্ঠ বন্ধু, এবং রাশিয়া সেই বন্ধুত্বের লিস্টে একদম টপ নাম্বার 1। একদম। আমি খুব তাড়াতাড়ি আরো একটা গ্রাফিক্স প্লেট একটু দেখিয়ে দেব সমুদ্র সীমার নিষেধাজ্ঞার আগে, কারণ বেশ কিছু নিষেধাজ্ঞা তো জারি হয়েছে এই মুহূর্তে। তার আগে রাশিয়ার তেল আমদানি বৃদ্ধি পাচ্ছে, এটা আমি একটুখানি চট করে দেখিয়ে দেবো যে বছর অনুযায়ী 2022, 23, 24 এবং 25-এর এখনো পর্যন্ত সব থেকে ওপরে রয়েছে চায়না। মানে একটু আগে যে সংখ্যাটা আমরা এইভাবে দেখাচ্ছিলাম সেটাই এখানে একটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন রয়েছে। সবার ওপরে রয়েছে হচ্ছে চায়না, তারপরে রয়েছে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে অরেঞ্জ আর রেড হচ্ছে চায়না, এটা বোঝার সুবিধার জন্য আমি বলে দিলাম আর কি। তারপরে অন্যান্য দেশগুলো কিন্তু রয়েছে, দক্ষিণ কোরিয়া হচ্ছে এই যে ব্লুটা। এবং এই যে এই জায়গাটা থেকেও কিন্তু বোঝা যাচ্ছে মানে চায়না এবং ইন্ডিয়া তারা কিন্তু একেবারে বলা যেতে পারে যে পারস্পরিকভাবে রাশিয়ার সঙ্গে রয়েছে। এবং ভারতের সঙ্গে রাশিয়া তো আমরা জানি যে এটা অল ওয়েদার অ্যালাই, বহুদিনের একটা সম্পর্ক ভারতের সঙ্গে রাশিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, শুভাশিস বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এখন যে আলোচনাটায় আসতে চাইবো সেটা হচ্ছে যে তাহলে কি এখন বিশ্ব শাসন করার ক্ষমতা ভারতের হাতে চলে এসেছে? তাই কি ভারতকে এতটা গুরুত্ব দিচ্ছে আমেরিকা? কারণ যেভাবে শুল্ক চাপাচ্ছে এবং ভারত কি করছে না করছে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে দিব্য দৃষ্টি দিয়ে রেখেছেন, তার মানে তো এটাই বোঝায় যে ভারতের হাতে এই মুহূর্তে গোটা বিশ্ব শাসনের ক্ষমতা এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ভীষণ ভয়। তাহলে কি অন্য কোনো সিক্রেট প্ল্যান জানার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প? আসুন সেদিকে এবার একটু নজর দিই। ডোনাল্ড ট্রাম্প কি জেনে ফেলেছেন যে এক সিক্রেট সোসাইটি রয়েছে তার কথা? তাই কি এতটা ভয়ে ভয়ে লম্ফঝম্প শুরু করে দিয়েছেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। এই যে একটা সোসাইটি, মানে আপনি বুঝতেই পারছেন কার কথা আমরা বলছি, যেটা পরের বছরই যার ভারতে হতে চলেছে, মানে সে ব্রিক্স। তাহলে কি এটাকে ভয় পেতে শুরু করে দিয়েছেন কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প? দেখুন, ভয় পাওয়ার জন্য যা যা সামগ্রী দরকার একটা অর্গানাইজেশনের, ব্রিক্সের সেটা সমস্তটাই আছে। এবং ব্রিক্সের এই সামগ্রী গুলো যেগুলো আছে সেই জিনিসগুলোকে কন্টেস্ট করার ক্ষমতা আমেরিকা কেন কোনো বিশ্বের কোনো দেশের নেই, এবং কোনো দেশের সমষ্টিরও নেই, এমনকি ইউনাইটেড নেশনসেরও নেই, নেটারও নেই। সুতরাং আজকে যদি ব্রিক্স চায় যে সমগ্রভাবে একটা ইনক্লুসিভনেস আনার, যদি ব্রিক্স চায় যে সবাইকে সাথে নিয়ে একটা কিছু তৈরি করব, আমরা সবাইকে সাথে নিয়ে কোথাও একটা কিছু বিল্ড আপ করার চেষ্টা করব, সেটাকে বিভিন্ন রকম ভাবে আটকাবার চেষ্টা বহু মানুষই করবে, সেটাই তাদের স্বাভাবিক কাজকর্ম।